কেন টার্গেট করা হলো ওসমান হাদিকেই, কেন অন্য কেউ নয়? সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? তিনি যা কথাবার্তা বলতেন, তার যা অ্যাক্টিভিটি ছিল, তিনি যে আসনটাকে চুজ করেছিলেন ভোটের জন্য, সবটাই কিন্তু মাথা ব্যথার কারণ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জামায়াতে ইসলাম ডক্টর শফিকুর রহমানের কাছে, আর এনসিপি নাহিদ ইসলামদের কাছে। ওসমান হাদির নামটা শুনেছিলেন? অনেকে তো 12ই ডিসেম্বরও হয়তো নাম শোনেনি। যখন 18ই ডিসেম্বর ওসমান হাদি মারা যান, তারপর যখন হই হুল্লোড় হয়, সোশ্যাল মিডিয়ায় একটু বেশি চাকার দেয়, টিভিতে বেশি বেশি করে দেখায় আমাদের এখানে, তখন হয়তো সাধারণ মানুষরা গিয়ে এই ওসমান হাদিকে চিনেছিল যে হ্যাঁ, ওসমান হাদি বলে কেউ একজন ছিল বাংলাদেশে, যাকে গুলি করা হয়েছে, সে মারা গেছে। তার আগে পর্যন্ত ওসমান হাদিকে কজন চিনতেন ভাই? এখানে ক্লেম করা হচ্ছে তিনি নাকি ভারতের নিধি নির্ধারকতে, মানে যারা হচ্ছে এমএলএ এমপি, তাদের নাকি ঘুম হারাম করে দিয়েছিলেন। যখন তাকে হিজবুত বলা হচ্ছে, যখন তাকে শিবির বলা হচ্ছে, তখন তিনি কিন্তু মনে মনে ততটাই কঠিন হতেন। ওই জিনিসগুলোকে তিনি কিন্তু একসেপ্ট করতে পারতেন না, কিন্তু ঝগড়াও করতে যেতেন না, কারণ তিনি জানতেন আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হল জীবনে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর সেই কারণে সেই যে কথাগুলো তাকে বলা হতো, সেগুলো ইনজেকশনের মতন তার গায়ে ফুটতো। তিনি যা যা বলতেন, ভারতের বিরুদ্ধে যে সমস্ত বিদ্বেষমূলক মন্তব্য রাখতেন, সেইগুলো এখন রিল আকারে ভাইরাল করা হচ্ছে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, চোখে পড়েছে, তাই তো? তাতে করে আপনাদের বোঝানো যাবে যে দেখুন, হাদি, ওসমান হাদি এই ধরনের বক্তব্য রাখতো বলেই তাকে টার্গেট করা হয়েছে। সংসদে গেলে তিনি গোপন চুক্তি নাকি ফাঁস করে দিতেন। বুঝুন কাণ্ড, কি গোপন চুক্তি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে? এই প্রশ্নের উত্তর আমি আজকের এই এপিসোডে খুঁজব। উনিশশো 71 এখন অতীত। বাংলাদেশের নতুন মুক্তি দিবস তারা পেয়ে গেছে, নতুন বিজয় দিবস তারা পেয়ে গেছে 2024 থেকে। তাদের এখন মূল লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সবাই বলছে না, তারেক রহমান দেশে ফিরে তিনি বলেননি, বরং তিনি 71কে অনেক রকমভাবে স্মরণ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে। কিন্তু এই তথাকথিত জুলাই জঙ্গিরা, তাদের যে বক্তব্য, সেখান থেকে উঠে আসে যে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র এবং অনলি শত্রু হচ্ছে ভারত, তাই তো? আর ওই ভারতের বিরুদ্ধেই নাকি বেশি বেশি কথা বলতো, ভারতকে নাকি ভারতের জায়গা দেখিয়ে দিয়েছিল, সেই কারণে মৃত্যুবরণ করতে হয়েছে ওসমান হাদিকে। ওসমান হাদি কে? এই ওসমান হাদি, এই নিয়ে হাজারো ভিডিও হয়েছে, অনেক আর্টিকেল বেরিয়েছে, আপনারা পড়েছেন, দেখেছেন, জেনেছেন। আর কতটুকু জেনেছেন আমি জানি না, কিন্তু বলা হচ্ছে যেটুকু, যে তিনি নাকি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আমাদের লড়াই এখনো জারি আছে। কাদের বিরুদ্ধে? ওই স্বৈরাচারকে যারা আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে। মানে তাকে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, এখনও ভাইরাল হচ্ছে, সেই সমস্ত ভিডিও আবার নতুন করে উঠে আসছে ফিডে। দেখা যাচ্ছে যে ওসমান হাদিকে বান্ডিল বান্ডিল টাকা দিচ্ছে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীরা। কেন? তার কারণ তিনি একমাত্র কণ্ঠ যিনি ভারতের বিরুদ্ধে গর্জে উঠছেন, এবং তিনি একমাত্র ব্যক্তি যে এই বাংলাদেশকে সঠিক পথ দেখাবেন, আর তিনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে আবার নতুন করে স্বায়ত্ত শাসনে আনবে, নতুন করে সার্বভৌমত্ব ফিরিয়ে দেবে, নতুন করে বাংলাদেশকে স্বাধীন করবে। আর সেই কারণেই তাকে টার্গেট করে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে, তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এই ধরনের ন্যারেটিভই কিন্তু স্ট্যাবলিশমেন্ট করার চেষ্টা চলছে বাংলাদেশি মিডিয়ায়, বিশেষ করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কোলে বসে থাকা যে মিডিয়াগুলো। এই কথা আমি বলছি না, এই মিডিয়ার সমালোচনা কিন্তু ওসমান হাদি অনেক দিন আগেই করতেন। যখন তিনি বেঁচে ছিলেন, তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘটনায় এই ওসমান হাদি, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলে বসে থাকা মিডিয়াদের সমালোচনা করতেন এবং প্রকাশ্যে করতেন। তিনি শুধু ভারতের সমালোচনা করতেন না, তিনি কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতেও বিএনপিরও সমালোচনা করতেন, জামায়াতে ইসলামেরও সমালোচনা করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করতেন। এমনকি এই সমস্ত এনসিপি নেতৃত্ব যারা একই সঙ্গে উঠে এসেছিল জুলাই বিপ্লব থেকে,
তাদেরও সমালোচনা করতে ওসমান হাদি পিছপা হতেন না। বুঝতে পারছেন? আর তাই আমি বারবার বলেছি, আবারও বলছি, আর সে কারণেই বলির পাঠা হতে হয়েছে ওসমান হাদিকে। কিন্তু আমাদের আজকের এই রণক্ষেত্রে হেডলাইন, হাদি কেন বলির পাঠা। ওপর আপনাদের আমি বুঝিয়েছি, বলেছি, কিন্তু আজকের এই গোটা এপিসোডটা হবে এই বিষয়টা নিয়েই, কেন টার্গেট করা হলো ওসমান হাদিকেই, কেন অন্য কেউ নয়। এই প্রশ্নের উত্তর আমি আজকের এই এপিসোডে খুঁজব। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, আজকে আমি বেশ কয়েকটা বিষয়, মানে ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশি মিডিয়া যা যা ছাপছে, যা যা এখনও আর্টিকেল বেরোচ্ছে, সমস্ত কিছু বিষয়ে আমরা একটা জায়গায় জট ডাউন করার চেষ্টা করেছি। এবং ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশি মিডিয়া যা যা বলছে সেগুলোকে আমি পর্ব আকারে সাজিয়েছি, পর্ব আকারে। বাংলাদেশি মিডিয়া কি বলছে, ফ্যাক্ট কি বলছে, ক্লেম কি করা হচ্ছে, আর বাস্তবটা কি, এই তুলনামূলক আলোচনা করব আজকের এই এপিসোডে। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। দেখুন, প্রথম দিকে আমি রেখেছি প্রথম স্লাইডে যে একটি উত্থান, একটি লক্ষ্যবস্তু আর একটি মৃত্যু। এই হেডলাইনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন ওসমান হাদিকেই টার্গেট করা হয়েছিল, কেন অন্য কেউ নয়, কেন নাহিদ ইসলাম নয়, কেন সার্জিস আলম নয়, কেন হাসনাত আবদুল্লাহ নয়। পর্ব 1 আমি রেখেছি যে তার জন্ম এবং প্রাথমিক জীবন। কি বলছে? শরীফ ওসমান হাদি জন্মগ্রহণ করেন 93 সালের 30শে জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি গরিব ছিলেন না। শৈশবে তিনি গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠেন এবং বাবার হাত ধরেই মাদ্রাসায় তার শিক্ষা জীবনের সূচনা হয়। স্থানীয়দের মতে ছোটবেলা থেকেই হাদি ছিলেন সমবয়সীদের তুলনায় ব্যতিক্রম, স্বভাবতই দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছিল মাদ্রাসায়, এটা ভালো করে মাথায় রাখবেন। বাবার হাত ধরেই তার মাদ্রাসার শিক্ষা জীবনের সূচনা। 93 সালে 30শে জুন জন্মেছিল নলছিটি উপজেলায়। এবার ফ্যাক্ট কি বলছে? ফ্যাক্ট বলছে শরীফ ওসমান হাদির জন্ম হয়েছিল 30শে জুন 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। শিক্ষা জীবনের শুরু হয়েছিল মাদ্রাসায়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। ক্লেম কি বলছে? ছোটবেলা থেকেই তিনি ব্যতিক্রমী ও নেতৃত্ব গুণসম্পন্ন ছিলেন এবং ছাত্র জীবনে তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। যখন তিনি মাদ্রাসায় পড়তেন সেই সময়ও নাকি তাকে টার্গেট, যেহেতু তিনি স্বভাবতই একটুখানি শান্ত ছিলেন, দৃঢ়চেতা ছিলেন এবং তিনি এই যেখানে বলেছে নেতৃত্ব গুণসম্পন্ন ছিলেন। বুঝতে পেরেছেন? মানে একটা যে কোনো দলকে নেতৃত্ব, যে কোনো একটা আদর্শ নিয়ে সেই আদর্শকে লক্ষ্যমাত্রা রেখে তিনি নেতৃত্ব দিতে পারতেন ছোটবেলা থেকেই, এমনটা বাংলাদেশি মিডিয়াই ছাপছে। পর্ব 2 ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘাতপূর্ণ জীবন। বলছে 2010 থেকে 11 সাল এই শিক্ষাবর্ষে হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে বিশ্ববিদ্যালয় জীবনে তার অভিজ্ঞতা ছিল সহজ নয়। কেন? তার কারণ হচ্ছে সহপাঠী ও ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি অনুযায়ী মাদ্রাসা পটভূমির কারণে তিনি নিয়মিত সামাজিক ও মানসিক হেনস্থার শিকার হন। তাকে বিভিন্ন সময় উগ্রবাদী বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বলে অপবাদ দেওয়া হতো। হল জীবনে তাকে একঘরে করে রাখার অভিযোগও উঠে এসেছে। বুঝতে পারছেন? এটা আমরা কেউ বলছি না, আর বাংলাদেশি মিডিয়াই, বিভিন্ন মিডিয়া থেকে এই খবর আমরা তুলে ধরে নিয়ে এসেছি। সেখানে বলা হচ্ছে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, সেই সময় তার যারা সহপাঠী ছিল তারা তাকে হেনস্থা করতো, মানসিকভাবে হেনস্থা করতো। কি বলতো? যে যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল তার, সেই কারণে তাকে জঙ্গি আর যা যা উগ্রবাদী, ঠিক আছে, এই সমস্ত কিছু বলা হতো। ফ্যাক্ট কি বলছে? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে ছিলেন। বিভিন্ন সময় ক্যাম্পাসের মতাদর্শগত সংঘাতের ঘটনা ঘটেছে, এটি সামগ্রিকভাবে পরিচিত বাস্তবতা। ক্লেম কি বলছে? তাকে নিয়মিত জঙ্গি, শিবির, হিজবুত বলে মানসিক নির্যাতন করা হতো। বুঝতে পারছেন? সেই সময়ে, যে সময়টা 93 সালে সে জন্মেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে পড়াশোনা করছে 11-12 সালে, সেই সময় শেখ হাসিনা হচ্ছে ক্ষমতায়। আর শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন বাংলাদেশে কিন্তু উদার চিন্তাভাবনা বিরাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ একটা ইসলামিক ভাষাপাঠ্যে পড়াশোনা করে এসে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানে সবাই মুক্তমনা স্বাধীন চেতা, সেখানে একটু বুলিংয়ের শিকার তাকে হতে হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশ মিডিয়াই বলছে। এবং তাকে কি বলা হতো সেই সময়? বলা হতো নাকি সে জঙ্গি, বলা হতো সে নাকি শিবির, মানে ওই জামায়াতের যারা ছাত্র সংগঠন ছিল তাদেরকে সেই সময় কেউ পাত্তা দিত না। এখন তারা খুব লম্বা চওড়া ডায়লগ দেয়, বিশাল উড়ে বেড়ায়। সেই সময় শিবির একটা গালাগালি ছিল। আর বলা হতো হিজবুত, ওই হিজবুত মুজাহিদের যে জঙ্গি যারা ছিল তাদের সঙ্গে তুলনা করা হতো। ওসমান হাদিকে কোথায়? 11-12 সালে, 10-11 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। আজকে 2025। ছাত্রলীগ বা তথাকথিত প্রগতিশীল গোষ্ঠী তাকে টার্গেট করত। স্বাভাবিক, এইভাবে তাদেরকে কে হুমকি দেবে? ছাত্রলীগই দেবে, যেহেতু আওয়ামী লীগ তখন ক্ষমতায়। ঠিক আছে, এই সমস্ত কিন্তু চলতো। আর এই যখন তাকে জঙ্গি বলা হচ্ছে, যখন তাকে হিজবুত বলা হচ্ছে, যখন তাকে শিবির বলা হচ্ছে, তখন তিনি কিন্তু মনে মনে ততটাই কঠিন হতেন। বুঝতে পারছেন? ওই জিনিসগুলোকে তিনি কিন্তু একসেপ্ট করতে পারতেন না, কিন্তু ঝগড়াও করতে যেতেন না। কারণ তিনি জানতেন আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হল জীবনে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর সেই কারণে সেই যে কথাগুলো তাকে বলা হতো সেগুলো ইনজেকশনের মতন তার গায়ে ফুটতো। আর সেটাই 2025-এ তিনি অগ্নুৎপাতের মতন উগরে দিয়েছেন। বলছে 2024-এ যে আন্দোলনের কেন্দ্রবিন্দু, আর সেখানে হাদির ভূমিকা। 2024 সালে জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন এক দফার রূপ নিলে হাদি ধীরে ধীরে আন্দোলনের দৃশ্যমান নেতৃত্বে উঠে আসেন। প্রথমে কি হয়েছিল? কোটা আন্দোলন। মানে কেন মুক্তিযোদ্ধা পরিবারের লোকেরাই কেন চাকরি পাবে? কেন যারা মুক্তিযুদ্ধ করেনি এমনও পরিবার রয়েছে, প্রচুর পরিবার রয়েছে, তারা কেন চাকরি পাবে না? এই একটা দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। 2018-19 সালেও একবার হয়েছিল এই নিয়ে আন্দোলন। সেই সময় কিন্তু হাসিনা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করেছিলেন এবং সেটাকে থামিয়ে দেওয়া গিয়েছিল, দমিয়ে দেওয়া গিয়েছিল। কিন্তু এই সিআইএ আইএসআই এর ষড়যন্ত্র পড়ে থাকেনি। তারা আবার টার্গেট করে 2024-এ ভোটের পর। আর সেই সময় ওই কোটা আন্দোলন কিন্তু এক দফা দাবিতে রূপ নেয়। কি সেই দাবি ছিল? যে দাবি এক, দফা এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। আর এই যে স্লোগানের উৎপত্তি ঘটিয়েছিলেন এই ওসমান হাদি। কি বলছে? 5ই আগস্ট সরকার পতনের পর অনেকেই রাজনীতির গতিপথ বদলালেও হাদি প্রকাশ্যে বলেন স্বৈরাচার পালালেও লড়াই শেষ হয়নি। আর এই বক্তব্য থেকেই জন্ম নেয় একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন? এই যে লড়াই শেষ হয়নি, এটা কিন্তু এখন আপনি জিজ্ঞাসা করুন জামায়াত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসদের, তারা বলবেন এই লড়াইটা তিনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে লড়াই, যেটা এখনো শেষ হয়নি। তাহলে ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে কেন দেশের ভেতরে একটা নিজের রাজনৈতিক দল তৈরি করতে হয়? এই প্রশ্নের উত্তর দিন। যদি যুক্তি থাকে তাহলে সেই যুক্তি সহকারে উত্তর দিন। বলছে ফ্যাক্ট কি? 2024 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সবাই জানে। সেই আন্দোলনের পর বিভিন্ন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে, সেটাও সবাই জানে। ইনকিলাব মঞ্চ নামে একটি নতুন সংগঠন গঠিত হয়। ক্লেম কি বলছে? হাদি ছিলেন আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা হচ্ছে ক্লেম। কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, সজীব ভুঁইয়া, এদেরকে কি জিজ্ঞাসা করুন, ওরা মানবে না। ওরা বলবে না না না, কে বলছে ওসমান হাদি মাস্টার মাইন্ড ছিল? বাজে কথা। কখনো মানিনি, এখন হয়তো মৃত্যুর পর হয়তো মেনে নিতে পারে, একটু যেরকম লোক দেখানো কাঁদছে তারা সেরকম। বলছে তিনি ভারতের নীতি নির্ধারকদের ঘুম হারাম করে দিয়েছিলেন। আচ্ছা বলুন তো, আমি পশ্চিমবঙ্গের সাধারণ বাসিন্দাদের জিজ্ঞাসা করছি, বেশি দূর যাচ্ছি না, বাংলাদেশের একদম পাশে আমাদের সীমান্ত ঘেঁষা রাজ্য পশ্চিমবঙ্গ থেকে যারা এই ভিডিও দেখছেন তারা আমার এই প্রশ্নের উত্তর দিন যে 12ই ডিসেম্বর ওই হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে পর্যন্ত এই ওসমান হাদিকে আমাদের ভারতীয় ভূখণ্ডে কজন চিনতেন তাকে? ওসমান হাদির নামটা শুনেছিলেন? অনেকে তো 12ই ডিসেম্বরও হয়তো নাম শোনেনি। যখন 18ই ডিসেম্বর ওসমান হাদি মারা যান, তারপর যখন হই হুল্লোড় হয়, সোশ্যাল মিডিয়ায় একটু বেশি চাকার দেয়, টিভিতে বেশি বেশি করে দেখায় আমাদের এখানে, তখন হয়তো সাধারণ মানুষরা গিয়ে এই ওসমান হাদিকে চিনেছিল যে হ্যাঁ ওসমান হাদি বলে কেউ একজন ছিল বাংলাদেশে, যাকে গুলি করা হয়েছে, সে মারা গেছে। তার আগে পর্যন্ত ওসমান হাদিকে কজন চিনতেন ভাই? এখানে ক্লেম করা হচ্ছে তিনি নাকি ভারতের নীতি নির্ধারকদের, মানে যারা হচ্ছে এমএলএ এমপি, তাদের নাকি ঘুম হারাম করে দিয়েছিলেন। বলুন এই ক্লেমের মানে কি? বলছে তার বক্তব্যের কারণে তিনি আন্তর্জাতিক নজরদারিতেও আসেন। বুঝতে পারছেন? তিনি এমন বক্তব্য দিতেন ভারতের বিরুদ্ধে, নাকি এত ভালো সত্যি কথা বলে দিতেন,
তাকে নাকি আন্তর্জাতিক নজরেও রাখা হয়েছিল, মানে বিভিন্ন দেশের। আসলে এখানে রাশিয়াকে টার্গেট করা হয়েছে, রাশিয়াকে, যে রাশিয়া ভারতের সঙ্গে কাজ করেছে। ওই টেরেন্স জ্যাকসন যেভাবে মারা গেছে সেই কথা তো কেউ বলতে পারছে না, সবাই এখানে স্পিকটি নট। আর ওসমান হাদিকে ওর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনারা ওই টেরেন্স জ্যাকসনের সঙ্গে কানেক্ট করে বলতে পারেন যে ওসমান হাদিকে খুন করেছে বহির্শক্তি। বুঝতে পারছেন? এইভাবে এমনটা ক্লেম করা হচ্ছে। কিন্তু আমি ওই যে প্রশ্ন করলাম, ওসমান হাদিকে 12ই ডিসেম্বরের আগে আমাদের এই বঙ্গে, আমি গোটা ভারতের কথা ছেড়ে দিলাম, ওরা অনেক দূরে বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ সবচেয়ে কাছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে যেগুলো বাংলাদেশকে ঘিরে রয়েছে, সেখান থেকে যদি কেউ এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা উত্তরটা দিন, কমেন্ট বক্সে লিখুন যে ওসমান হাদিকে 12ই ডিসেম্বর আগে আপনারা চিনতেন, হ্যাঁ কি না। এবার বলছে ইনকিলাব মঞ্চের উত্থান আর প্রভাব। 13ই আগস্ট 2024 হাদির নেতৃত্বে গঠিত হয় ইনকিলাব মঞ্চ। আমরা ওই 18ই আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপর থেকেই বুঝতে পেরে গিয়েছিলাম যে আর এই বাংলাদেশের কিছু হওয়ার নয়। তারপর 13ই আগস্ট 2024 নাকি ইনকিলাব মঞ্চ গঠিত হয়েছিল। আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খবরও ভারতের কেউ জানে না, তখনও জানতো না। 12ই ডিসেম্বর 2025 পর্যন্ত কেউ জানতো না। কিন্তু তা সত্ত্বেও বলা হচ্ছে নাকি ভারতীয় নীতি নির্ধারকদের তিনি ঘুম হারাম করে দিয়েছিলেন, এমন সব টাটকা বক্তব্য রাখতেন। আচ্ছা, কি বলছে, সংগঠনটির বৈশিষ্ট্য হিসেবে সমর্থকেরা তুলে ধরেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক, পানি বন্টন, সার্বভৌমত্ব ইস্যুতে কঠোর বক্তব্য। এই বক্তব্যগুলো ইতিমধ্যে প্রচুর ভাইরাল হচ্ছে, বাংলাদেশিরা ভাইরাল করাচ্ছে। এই পানি বন্টন নিয়ে, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে, সার্বভৌমত্ব ইস্যুতে তিনি যা বলতেন, ভারতের বিরুদ্ধে যে সমস্ত বিদ্বেষমূলক মন্তব্য রাখতেন, সেইগুলো এখন রিল আকারে ভাইরাল করা হচ্ছে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, চোখে পড়েছে, তাই তো? তাতে করে আপনাদের বোঝানো যাবে যে দেখুন, ওসমান হাদি এই ধরনের বক্তব্য রাখতো বলেই তাকে টার্গেট করা হয়েছে। আপনি বলুন, এগুলো আপনি কোনোদিনও শুনেছেন এর আগে? এখন যে আপনাদের নিউজ ফিডে যে সমস্ত রিল আসছে, ওসমান হাদির বক্তব্য, ভারতের বিরুদ্ধে গজরাচ্ছে তিনি, এইরকম বক্তব্য এর আগে কখনো আপনি শুনেছেন? যারা দেখছেন এই ভিডিওটা তারা উত্তর দিন, শুনেছেন? এখন শোনা যাচ্ছে। তাহলে আমরা জানতামই না ওসমান হাদিকে, তার বিরুদ্ধে কেন ভাই ষড়যন্ত্র হবে, কেন আন্তর্জাতিক নজরদারি থাকবে, বুঝতেই পারছি না। নিজেরাই নিজেদের একটা দল তৈরি করলো, নিজেদেরকে প্রাধান্য দেওয়ার জন্য ভারতকে শত্রু বানালো, এবং ইন্টারনাল পলিটিক্সে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য, বুঝতে পারছেন, নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের সমর্থন আদায় করার একটা অপচেষ্টা চালিয়ে গেল, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসও করছেন। কি বলছে সারা দেশে সমাবেশে বিপুল তরুণ সমাগম হতো, তার তথ্যভিত্তিক বক্তৃতা তিনি নাকি দিতেন। কিন্তু যে বক্তব্যগুলো আপনারা শুনছেন সেগুলোতে একটু তথ্য আছে কিনা আমি জানি না। কিন্তু বাংলাদেশি যারা এই মুহূর্তে ওসমান হাদির জন্য পাগল, তারা বলছেন যে তিনি নাকি তথ্যভিত্তিক বক্তৃতা দিতেন, তার বক্তৃতায় কোনো তথ্য ভুলভাল হতো না, একদম ধরে তিনি বলতেন। হতে পারে, তার কারণ আমিও আজকে আমাদের এই এপিসোডে দুটো বক্তব্য আপনাদের শোনাবো, সেটা ভারতের বিরুদ্ধে নয়, কিন্তু এই বক্তব্য অত্যন্ত সংবেদনশীল হতে পারে ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত, এনসিপির কাছে। ঠিক আছে, বলছে এই সময় দাবি করা হয় হাদি হয়ে ওঠেন ক্ষমতা সংশ্লিষ্ট গোষ্ঠীর নজরদারির কেন্দ্রে। বুঝতে পারছেন, যারা ক্ষমতা সংশ্লিষ্ট গোষ্ঠী রয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত ইসলাম, এনসিপি। ফ্যাক্ট কি বলছে, হাদি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আগ্রহ প্রকাশ করেছিলেন, এমন বক্তব্য পোস্টের দাবিও রয়েছে। ক্লেম কি বলছে, তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করলে ভারত ও আওয়ামী লীগ আতঙ্কিত হয়ে পড়ে। বলুন তো, তার মৃত্যুর পর আমরা জানতে পেরেছিলাম তিনি নাকি ঢাকা 8 আসন থেকে ভোটে লড়তে চলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার আগে পর্যন্ত কে জানতো ভাই, ভারতের কে জানতো যে ও ঢাকা 8 আসন থেকে ভোটে লড়বে? আওয়ামী লীগের ভেতরে হয়তো কেউ জানতো, কিন্তু ভারতের কে জানতো? কেনই বা ওসমান হাদি কে ওসমান হাদি কোন আসন থেকে লড়বে, কোন দলের হয়ে লড়বে, আমাদের মাথা ব্যথা কেন? আমাদের কোনো মাথা ব্যথার কারণ ছিল না সেটা। কিন্তু বলা হচ্ছে দেখুন, এটা নাকি ভারতের বিশাল মাথা ব্যথার কারণ ছিল, ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে লড়বে। অথচ আপনাকে আমি দেখিয়েছি ও ঢাকা 8 আসন থেকে এনসিপির কারা লড়বে, কাদের নাম উঠে আসছে, জামাতের কারা লড়বে, কাদের নাম উঠে আসছে দেখিয়েছি আপনাদের। তার সেইখানে দাঁড়িয়ে যদি ইনকিলাব মঞ্চের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিও দাঁড়াতো, তাহলে তারা কি জিততে পারতো?
এই প্রশ্নের উত্তর আপনারা দিন। বলছে সংসদে গেলে তিনি গোপন চুক্তি নাকি ফাঁস করে দিতেন। বুঝুন কাণ্ড। কি গোপন চুক্তি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে? ওই তো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনি তো বলে দিয়েছেন সমস্ত অর্থনৈতিক চুক্তি কিন্তু চলছে, ক্রমবর্ধমান, কিছুই থামেনি। তাহলে গোপন চুক্তি আর কি থাকলো? যা সমস্ত চুক্তি আছে সেই চুক্তি তো এখনো চলছে। আপনারা তো এখনো বিদ্যুৎ পাচ্ছেন ভারতের থেকে, এখনো তো জল পাচ্ছেন ভারতের থেকে, সবই তো পাচ্ছেন। খালি ভারত বিরোধী, ভারত বিদ্বেষী বক্তব্য দিয়ে দিলেই হয়ে যায়। গোপন চুক্তি নাকি সে ফাঁস করে দিত। আসলে তিনি আস্তে আস্তে কি ফাঁস করছিলেন তার একটা ট্রেলার দিচ্ছি আপনাদের। এই ছোট্ট একটা বক্তব্য আপনারা শুনুন। আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন, তাহলে গত 1 বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত 1 বছর আপনারা কি ছিঁড়েছেন, এই ছেঁড়া জিনিসটার নাম বলেন। কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন, যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটা কি আপনি সচেতনভাবে করছেন না? না করলে এজেন্সি কোথায়? বাংলাদেশে উপরে আল্লাহ, সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে, আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব। এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নাই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? কেন মিডিয়ায়, এবং আরো ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সবকিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই। মূলত এখানে মিডিয়ার কাজ, কাজ করে না। মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউসের স্বার্থে ডিলিং তৈরি করা। সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে 15 বছর ধরে, সেই চাটাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে। এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো, কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে, সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে। শুনলেন? এই বক্তব্যটার মধ্যে আপনারা বুঝতে পারলেন যে তার অভ্যন্তরীণ ইন্টারনাল পলিটিক্সে বাংলাদেশে তার শত্রু কারা ছিল। সবার আগে তো মুখের ভাষাটা বিচার করুন, মানে কি ভাষায় কথা বলছে। এরকম ভাষায় কোনো রাজনৈতিক নেতা কথা বলে কি না আমার জানা নেই, এ ভূখণ্ডে কেউ বলেছে কিনা আমার জানা নেই। বুঝতে পারছেন? ভাষাটাকে আপনারা বিচার করুন, তারপর বলুন উনি যা যা বললেন, যা যা কথা উনি বললেন, সেখানে কি একবারও ভারতের কোনো দুশ্চিন্তার কারণ আছে? কিন্তু এই বক্তব্যই তিনি বারবার বলতেন। এক একটা করে ঘটনা ঘটতো। এই যে তার বিরুদ্ধে হঠাৎ গুলিবিদ্ধ, এটা কিন্তু হঠাৎ ঘটনা নয়, আমি বারবার বলছি। 2024-এর 5ই আগস্টের পর থেকে এই ধরনের ঘটনা আকছার ঘটেছে, কিন্তু মিডিয়া কোনোটাই খবর করেনি। আর সেই কথা বারবার এই ওসমান হাদির মতন নেতৃত্বরা তারা তুলে ধরতো, সাংবাদিক সম্মেলন করে মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। ভারতের কি যায় আসে? ডাক্তার মোহাম্মদ ইউনুসকে তিনি প্রশ্ন করছেন, তাতে ভারতের কি যায় আসে? বিএনপিকে তিনি প্রশ্ন করছেন, তাতে ভারতের কি যায় আসে? আমলাদের তিনি প্রশ্ন করছেন, বলছে যে আমলারা আওয়ামী লীগকে চাটতো, আজকে বিএনপি আসবে তারা জানে, তাই বিএনপিকে আগে থেকেই চাটতে শুরু করে দিয়েছে, তাতে ভারতের কি দোষ আছে? কি যায় আসে? এবার দেখুন পর্ব 5, নির্বাচনী ঘোষণা ও অভিযোগিত টার্গেটিং। হাদি ঘোষণা দেন তিনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনটি ক্ষমতার কেন্দ্র, কারণ মতিঝিল, পল্টন এবং শাহবাগ, যে শাহবাগে আন্দোলন চালাচ্ছে জুলাই জঙ্গিরা, এই ওসমান হাদির নামে। আজ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ওই শাহবাগের মানুষ হয়তো তাকেই ভোট দিতেন, কারণ তিনি প্রার্থী হতেন। সেই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন ন্যাকা কান্না করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, দেখুন আমরা কতটাই শোকাহত ওসমান হাদি চলে গেছে বলে। ঠিক আছে, বোঝানোর চেষ্টা করছি, বুঝুন। বলছে কি সমর্থকদের দাবি কি? বলছে এই ঘোষণার পরই তাকে মোস্ট থ্রেট হিসেবে চিহ্নিত করা হয়। তিনি যখনই ঘোষণা দেন ঢাকা 8 আসন থেকে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হবেন, তার পরই নাকি তার ফোনে একের পর এক থ্রেট কল আসতে থাকে, থ্রেট মেসেজ আসতে থাকে, তাকে শারীরিকভাবেও সরানোর পরিকল্পনা নেওয়া হয়, রাজনৈতিকভাবেও তাকে সরানোর পরিকল্পনা নেওয়া হয়। এই সমস্ত মেসেজ তার কাছে আসতে থাকে। কারা পাঠায় এই মেসেজ?
হুমকি পাওয়ার অভিযোগ যে হত্যার আগে তার একটি ফেসবুক পোস্টে হুমকির কথা উল্লেখ করেছিল, এটি ডিজিটাল আর্কাইভে আছে। সেখানে তিনি ফেসবুকে তিনি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন যে ভারতীয় নাম্বার থেকে নাকি তার কাছে থ্রেট কল আসছে। বুঝতে পারছেন? ক্লেম করা হচ্ছে 30টিরও বেশি বিদেশি নাম্বার থেকে ফোন আসে, এই বিদেশিটা অ্যাকচুয়ালি তারা ভারতই বলছে, আর তার পরিবারকে ধর্ষণ, অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হয়। কিন্তু ফোন কলগুলোর উৎস আর সত্যতা সরকারিভাবে প্রমাণিত নয়। শুধু একটাই প্রমাণ আপনার কাছে আছে, সেটা হলো একমাত্র প্রমাণ হচ্ছে ওসমান হাদির ফেসবুক পোস্ট। বলছে হুমকি, সতর্কবার্তা, ফেসবুক পোস্ট। হত্যার কয়েক সপ্তাহ আগে হাদি সামাজিক মাধ্যমে লেখেন তিনি 30টিরও বেশি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন, পরিবারকে ধর্ষণ ও ঘরে আগুন দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তবুও তিনি প্রকাশ্যে বলেন জীবন মৃত্যু আল্লাহর হাতে। আর তারপরে পরেই ঘটে যায় এই ধরনের কাণ্ড। বুঝতে পারছেন? বোঝাতে পারছি যে তিনি যা কথাবার্তা বলতেন, তার যা অ্যাক্টিভিটি ছিল, তিনি যে আসনটাকে চুজ করেছিলেন ভোটের জন্য, সবটাই কিন্তু মাথা ব্যথার কারণ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জামায়াতে ইসলাম ডক্টর শফিকুর রহমানের কাছে, আর এনসিপি নাহিদ ইসলামদের কাছে। তার অ্যাক্টিভিটি নিয়ে, তার বক্তব্য নিয়ে, তার বৈশিষ্ট্য নিয়ে এই ওসমান হাদির আর কি ভারতের কোনো মাথা ব্যথা ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকার কারণ নেই। এটা আগে স্পষ্ট করে বুঝুন। ভারতের কোনো যায় আসে না তিনি কি করছেন কি করছেন না। বুঝতে পারছেন? ওই যে তার কথা মতনই কি ছিঁড়ছেন কি ছিঁড়ছেন না, ভারতের কোনো যায় আসে না। দেখুন 7 নম্বর পর্ব, 12ই ডিসেম্বর, সেই দিন 2025 গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। শুক্রবার ছিল, নির্বাচনী প্রচারণা শেষে বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় তখন যাচ্ছিলেন হাদি। ওই রিকশায় একই সঙ্গে ছিল তার ভাই উমার হাদি। তার বক্তব্য অনুযায়ী তিনি বলে দিয়েছেন যে আপনারাই হাদিকে মেরেছেন, আর আপনারাই হাদির এই মৃত্যু নিয়ে রাজনীতি জলঘোলা করতে শুরু করে দিয়েছেন। শুনিয়েছি না তার বক্তব্য আপনাদের, তিনি কি বলেছেন উমার হাদি। ঠিক আছে, বলছে প্রত্যক্ষদর্শী ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী একটি মোটর সাইকেলের রিকশার পাশ দিয়ে এগিয়ে যায়, প্রায় শূন্য দূরত্ব থেকে মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়, একটাই গুলি বলা হচ্ছে। গুলিটি কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে আবার বেরিয়েও যায়, কিন্তু ভেতরে খোল আটকে থাকে একটা, তার জন্য তড়িঘড়ি তাকে অস্ত্রোপচার করতে হয়। তারপরও তার জীবন ফিরিয়ে নিয়ে আসা যায়নি। ঘটনাস্থলেই হামলাকারীরা পালিয়ে যায়। ফ্যাক্ট কি বলছে, তিনি 12ই ডিসেম্বর 2025 গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল ঢাকার বিজয়নগর বক্স কলভার্ট এলাকা। মাথায় গুলি লাগে, পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 18ই ডিসেম্বর তিনি মারা যান সিঙ্গাপুরে। ক্লেম কি বলছে, এটি ছিল প্রি প্ল্যান্ড অ্যাসাসিনেশন। আমিও তাই বলছি, আমিও একই ক্লেম করছি, এটা ছিল প্রি প্ল্যান্ড অ্যাসাসিনেশন। কি ছিল নিশানা ছিল ব্রেন টার্গেট কিল। বুঝতে পারছেন? বিশাল বড় বুদ্ধিজীবী না, তার বুদ্ধির একদম বিশাল বুদ্ধিজীবী তিনি। বুঝতে পারছেন? বিশাল বুদ্ধিজীবী। 14ই ডিসেম্বরের কথা মনে পড়ে গেল ওনার এই লাইনটা পড়ে আমার, 1971 সালে। ওই দিনে ওই যে তালিকা আছে, ওই তালিকায় এনাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হোক, আমার এটা অনুরোধ। কারণ তিনি বিশাল বুদ্ধিজীবী, এবং ওই একটা মানুষকে মেরে দিতে পারলে পুরো ভাবধারা, পুরো আদর্শকে মেরে দেওয়া যাবে, এটা নাকি ভারত জানত তাদের বক্তব্য মতো। বলছে কি পুরো অপারেশন একটি পেশাদার কিলিং স্কোয়াড চালায়। আমিও এর সঙ্গে একমত, কিন্তু এই স্কোয়াডে কারা কারা রয়েছে সেটা খুঁজে বার করুক সেনাবাহিনী, সেটা খুঁজে বার করুক পুলিশ, সেটা খুঁজে বার করুক র্যাব, সেটা খুঁজে বার করুক সিআইডি, যত রকম তদন্ত সংস্থা রয়েছে আপনাদের খুঁজে বার করুন এই স্কোয়াডে কারা কারা রয়েছে। যাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে রেখেছেন এই মুহূর্তে, ওই যে ফয়সালের বাবা মা, আত্মীয় স্বজন, কবির, বিথি, যাদের করেছেন আপনারা গ্রেপ্তার, তাদের বাইরেও রয়েছে অনেক, এবং তারা রয়েছে কিনা আমি আদৌ বলতে পারছি না, কিন্তু যে কজনের রয়েছে আমি গ্যারান্টি দিয়ে এতদিন ধরে আপনাদের বলছি, তাদের একটাকেও গ্রেপ্তার করা হয়নি, এবং তাদের পদত্যাগের দাবিও কেউ করছে না। কি বলছে, চিকিৎসা সিঙ্গাপুর আর মৃত্যু। বলছে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাদিকে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে তারা বলছে ব্রেন ড্যামেজ ছিল গুরুতর, বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 3%। 18ই ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন। সিঙ্গাপুরের চিকিৎসা ও মৃত্যু। ফ্যাক্ট বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্লেম
করা হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 3%, দেশের কোটি মানুষের দোয়ায় তিনি কয়েকদিন টিকে ছিলেন। অনেকেই দোয়া ফোয়া করেছে, তার জন্য তিনি 3% বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে প্রায় 6 দিন বেঁচে ছিলেন, এটাই বলা হচ্ছে। পর্ব 9 কি অভিযুক্ত ফয়জাল করিম ও বিতর্ক। তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে ফয়জাল করিম মাসুদ, হাদির ঘনিষ্ঠজন বলে পরিচিত। তথ্য অনুযায়ী অভিযোগ কি তিনি হাদির চলাফেরা ও অবস্থান তথ্য পাচার করছেন। হত্যাকাণ্ডে একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করেছে, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের গ্রেপ্তার করা হয়। এই অভিযোগগুলো এখনও তদন্তাধীন। এবার আমাকে একটা কথা বলুন, আমি কাউকে একটা লাগিয়েছি, সুপারি দিয়েছি কাউকে খালাস করে দেওয়ার জন্য, ভালো করে বুঝবেন বিষয়টা। ধরুন আমি এই ফয়জাল করিম মাসুদকেই বলেছি যে ওসমান হাদিকে খালাস করতে হবে, তুমি রেকি করতে শুরু করে দাও। কে করবে খালাস? গুলিকে চালিয়েছে বলা হচ্ছে ফয়জাল করিম, তিনিই গুলি চালিয়েছেন, তিনিই খালাস করবেন। তাহলে বলুন, তিনি যখন খালাস করবেন, তিনি যখন গুলি চালাবেন, যখন এতটাই জলের মতন পরিষ্কার, তাহলে তিনি কেন হাদির চলাফেরা অবস্থান তথ্য পাচার করবেন? কাকেই বা করবেন? ধরুন আমি অ্যাসাইন করেছি, আমাকে তথ্য পাচার করে লাভটা কি? আমি তো কিছুই করব না, করবে তো সেই। তাহলে আমাকে তথ্য কেন পাচার করতে যাবে? কেন করতে যাবে? এটাকে বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? যদি ফয়জাল করিম মাসুদ সেই টার্গেট করেছিল অনেক দিন ধরে যে হাদিকে মারতে হবে, তাহলে সেই মেরে দিত সুযোগ বুঝে। 2-3 দিন রেকি করতো, কোথায় কোথায় যাচ্ছে দেখতো, একসঙ্গে ঘুরতো, যেটা বলা হচ্ছে আর কি। তারপর সুযোগ বুঝে মেরে দিত, ঝামেলা শেষ। কিন্তু তথ্য পাচার করার মানে কি? কেন করতে যাবো তথ্য পাচার? কি আছে এর মধ্যে? দেখুন, ফ্যাক্ট বলছে হত্যাকাণ্ডে ফয়জাল করিম মাসুদ নামের একজন অভিযুক্ত হিসেবে আলোচিত। তার পরিবারের কিছু সদস্যকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে। ক্লেম করা হচ্ছে ফয়জাল ছিল হাদির ঘনিষ্ঠ বন্ধু। তিনি টাকার লোভে লোকেশন পাচার করেছেন। তিনি কোথায় আছেন সেই লোকেশন তিনি নাকি টাকার জন্য পাচার করেছেন। কিন্তু যে টাকা দিচ্ছে তার কি লাভ? তার কি লাভ? এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। বলছে 20 জনের কিলার স্কোয়াড ছিল, তিনি হত্যার পর ভারতে পালিয়ে গেছেন। এগুলো কিন্তু এখনও তদন্তাধীন অভিযোগ, বিচারিকভাবে প্রতিষ্ঠিত নয়। এখন ঢাকার পুলিশও বলছে যে ফয়জাল করিম ভারতে যায়নি হয়তো। আর আমি আপনাদের প্রমাণ করে দেখিয়ে দিয়েছি এই মুহূর্তে ফয়জাল করিম রয়েছে পাকিস্তানে। সেই এপিসোডটা যদি না দেখেন ডেসক্রিপশন দিয়ে দেবো, লিঙ্ক দেখে নেবেন, ঠিক আছে? আর লাস্ট কি বলছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা। ফ্যাক্ট কি? ফ্যাক্ট বলছে ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা একটি বাস্তব কূটনৈতিক প্রেক্ষাপট, স্বাভাবিক, মানতেই হবে এই মুহূর্তে যা বাংলাদেশিরা শুরু করেছে। ক্লেম কি করা হচ্ছে? ক্লেম করা হচ্ছে হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি অর্থ জুগিয়েছে। ওই যে 218 কোটি টাকা বলা হচ্ছে না, আমি তো আপনাদের প্রমাণ করে দেখিয়েছি যেটা ISI থেকে এসছে ফান্ড ফয়জাল করিমের অ্যাকাউন্টে এবং তার সহযোগীদের অ্যাকাউন্টে। আর কি বলা হচ্ছে, কোটি কোটি টাকা বাজেট করা হয়েছিল। এই দাবির কোনো সরকারিভাবে স্বীকৃত প্রমাণ নেই, তারপরও একই দাবি করা হচ্ছে। কারণ এরকম এস্টাবলিশমেন্ট করতে হবে, তো না হলে ভারতের দিকে ঘোরানো যাবে কি করে পুরো বিষয়টা, পুরো অভিযোগটা? আর ভারতের দিকে অভিযোগ ঘোরাতে হবে কেন? তার কারণ যদি ভারতকে দোষারোপ না করা হয় তাহলে নিজেরাই তো ফেঁসে যাব। কেন বলছে এই কথা? এই বক্তব্যটা শুনুন ওসমান হাদির। ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে। তো সরকারকে বলি, এই যে গত 1 বছরে আগের মিডিয়াগুলো তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চাটতে হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়। আপনি গত 1 বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন? যারা জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই, আপনি মামলা দায়ের করতে পারেন নাই, আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী 1 বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়,
তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। শুনলেন? এবার বলুন, আপনাদের এই দুটো বক্তব্য আমি শোনালাম, দুটোই জুলাইয়ের 12 তারিখে তিনি বলেছিলেন ঢাকার প্রকাশ্য রাস্তায় তার আগে আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল, মানে ওই ইটের চাই দিয়ে একটা মানুষকে মারা হয়েছিল, সেটার ভিডিও করে উল্লাস নৃত্য, যেরকমটা আপনারা দীপু দাসের ক্ষেত্রে দেখেছিলেন। এই ধরনের ঘটনা 2024-এর 5ই আগস্টের পর থেকে হয়েই চলেছে, ক্রমশ হয়ে চলেছে, কিন্তু মিডিয়া খবর করে না। আর তাই তার প্রতিবাদ স্বরূপ ওসমান হাদি এই কথাগুলো বলছেন। আপনি এই কথাগুলো শুনলেন, এবার আপনি বলুন তার এই বক্তব্যে আতঙ্কিত হবে কারা? ভারত, না ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কোলে বসে থাকা জামায়াত ইসলাম এবং এনসিপি? কারা? আমি অপশান দিয়ে দিলাম, উত্তরটা দিন। বলছে লাস্ট পর্ব 10, প্রতিক্রিয়া ও উত্তরাধিকার। হাদির মৃত্যুর পর শাহবাগ ও বিভিন্ন স্থানে প্রার্থনা ও সমাবেশ হয়, ইনকিলাব মঞ্চ আরও সক্রিয় হয় বলে দাবি করা হচ্ছে। তার রেখে যাওয়া শিশু সন্তানকে ঘিরে সমর্থকদের বক্তব্য, সে একা নয়, গোটা জাতি তার অভিভাবক। তার স্ত্রীও প্রকাশ্যে এসছে, তিনিও বলেছেন লড়াই করবেন। কি বলছে? ইনকিলাব মঞ্চ এখন বিশাল বড় হয়ে গেছে তার মৃত্যুর পর। ফ্যাক্ট বলছে তার মৃত্যুর পর বিভিন্ন স্থানে সমাবেশ ও শোক প্রকাশ হয়, ইনকিলাব মঞ্চ সক্রিয় থাকে। ক্লেম করা হচ্ছে তার মৃত্যুর একটি বিপ্লবের জন্ম দিয়েছে, আর সংগঠনটি 1000 গুণ শক্তিশালী হয়েছে, মানে ইনকিলাব মঞ্চ। আমিও বিশ্বাস করি তাই। আর সেই জন্য রাতের ঘুম কেটেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি ভেবেছিলেন যে আওয়ামী লীগ তো রয়েছে, শেখ হাসিনা তো ভারতে, খালেদা জিয়া তো হাসপাতালে ভর্তি, আর এই সময় ইনকিলাব মঞ্চের ওসমান হাদি একটু চাগার দিচ্ছে, দে ওকে শেষ করে। আর কে থাকলো? জামায়াতে ইসলাম আর এনসিপিকে নিয়ে আমি মজা করব। কিন্তু হঠাৎ করে চলে এলো তারেক রহমান, বুঝতে পারছেন? সেই খবর যখন তার কাছে এসে পৌঁছলো যে তারেক রহমান ফিরছে 25শে ডিসেম্বর, তার আগে আগেই বাংলাদেশকে অশান্ত করতে হবে। কিভাবে? এক ঢিলে দুই পাখি মেরে দাও। ওসমান হাদিকেও মারা গেল, ভারতকেও দোষারোপ করা গেল। আর তারেক রহমান যখন দেশে ফিরবেন তখন তিনি নিরাপত্তা খুঁজবেন। তাই তো তার বক্তব্য শুধু নিরাপত্তা নিরাপত্তা। আর তিনি, তাকে যেভাবে নিয়ে আসা হয়েছে বুলেট প্রুফ বাসে করে, এবং ঘিরে যখন বাস থেকে মঞ্চে যাচ্ছেন একদম চারদিকে হিউম্যান শিল্ড তৈরি করে দেওয়া হয়েছে, মানে এইসব দেখে আপনিও বুঝতে পারবেন যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে তারেক রহমানও। শুনুন, একটা কথা আমি আপনাদের বলছি, হতে পারে অনুমান, কিন্তু এই মুহূর্তে বিএনপিও জানে যে ভোট যদি করাতে হয় 12ই ফেব্রুয়ারি, তার আগে আরও বেশ কয়েকটা লাশ পড়বে, এবং সেই তালিকায় যদি তারেক রহমানের নাম থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝতে পারলেন? আমার এই ইনফরমেশন যদি ভালো লাগে, যুক্তিপূর্ণ লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এই ভিডিওটি, আপনাদের নিজেদের মতামত লিখবেন। যদি একটাও ভুল কথা বলে থাকি তাহলে ধরিয়ে দেবেন, আমি শুধরে নেব। জয় হিন্দ, বন্দে মাতারাম।